আজ তোমাদের যে সত্য ঘটনাটা শোনাবো সেটা আমেরিকার একটা ঘটনা। আমেরিকার নিউ ইয়র্ক সিটি থেকে ৪৫ মিনিট দূরত্বে নিউ জার্সি নামের একটা জায়গা আছে। নিউ জার্সির একদম পাশে ওয়েস্টফিল্ড নামের একটা এরিয়া আছে। এরিয়াটা খুব শান্তিপূর্ণ, নির্জন, বিভিন্ন পরিবারের সুখী জীবন সেখানে। ১৯৭০ সালে একজন জার্নালিস্ট নিজের মাকে, নিজের স্ত্রীকে আর ৩ ছেলেমেয়েকে মার্ডার করেছিল। ওই ঘটনাটা সেই সময় ওই এরিয়াটাকে কুখ্যাত করে তুলেছিল। সবাই ওই এরিয়াটার ব্যাপারে শুনেছিল। তারপর থেকে সেই ধরনের কোনো ক্রাইম অ্যাক্টিভিটি সেখানে ঘটেনি। লোকজন পিসফুল লাইফ এনজয় করছিল, নিজেদের সংসার নিয়ে, নিজেদের জীবন নিয়ে যে যার ব্যস্ত ছিল। সেখানে ২০১৪ সালে ডেরেক নামের এক ভদ্রলোক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মচারী, তার স্ত্রী মারিয়া আর তাদের ৩ সন্তান। ৫ বছর, ৮ বছর, ১০ বছর বয়স সেই সন্তানদের। ডেরেক আর মারিয়া টাকা সঞ্চয় করছিল। তারা চাইছিল যে তাদের ফ্যামিলি বড় হচ্ছে, একটা নতুন কোনো থাকার জায়গার ব্যবস্থা করতে হবে। তারা যে বাড়িটাতে থাকতো সেটা খুব ছোট বাড়ি। তো ডেরেক খোঁজাখুঁজি করছিল। ডেরেক একটা বাড়ির খোঁজ পায়। একটা বাড়ি, একটা বাংলো তারা কিনেও ছিল। জুন ২০১৪ ওয়েস্টফিল্ডে ৬ বেডরুমের একটা সুন্দর বাংলো, পুরনো বাংলো তারা কিনেছিল। $1.4 মিলিয়ন, $১৪ লাখ দিয়ে বাড়িটা কেনা হয়েছিল। এবার যে কোনো বাড়ি, পুরনো বাড়ি তারা কিনেছে, এবার সেটাকে সুন্দর করে সাজিয়ে যেখানে দরকার সেখানে ভাঙচুর করে আবার নতুনভাবে তৈরি করে সেই বাড়িতে এসে তারা থাকবে এমনটা ঠিক হয়েছিল। নিজেদের পছন্দ মতো বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার কাজ চলছিল। বেশ কিছু মিস্ত্রি, বেশ কিছু আর্কিটেক্ট সেখানে কাজ করছে। ১৫ দিন ধরে কন্টিনিউয়াস সেই বাড়িটাকে সুন্দরভাবে সাজাবার কাজ চলছে। হঠাৎ করে ডেরেক একদিন নিজের ওই বাড়িতে কিভাবে কাজকর্ম চলছে সেটা দেখার জন্য সেখানে গিয়ে পৌঁছেছিল। সে সব খুব ভালোভাবে দেখে। দেখার পরে সে যখন ফিরে আসবে তখন একটা খামে একটা চিঠি দেখতে পেয়েছিল। সে খামটা খুলেছিল। ওই রকম একটা জায়গাতে একটা পরিষ্কার সুন্দর খাম পড়ে রয়েছে। তো সে খামটা বের করে সে খামটা নিয়ে খামটা খুলে দেখেছিল ভেতরে একটা চিঠি লেখা আছে। ইংলিশে চিঠিটা লেখা ছিল, কিন্তু আমি এখানে সেটার যে মেন কথা সেগুলোকে বাংলায় ট্রান্সলেট করে বলবো। বাড়িটা যেটা কেনা হয়েছিল সেটার অ্যাড্রেস ছিল 657 বেলেবার। যাই হোক, সেই চিঠিতে লেখা ছিল, ওয়েলকাম আপনাদের এই নতুন বাড়িতে, কিন্তু আপনি এলেন কিভাবে এই বাড়িতে? এই বাড়ির বয়স হচ্ছে ১১০ বছর। আমার দাদু ১৯২০ সাল থেকে এই বাংলোর দেখাশোনা তত্ত্বাবধানের দায়িত্ব পালন করছিলেন। তারপরে ১৯৬০-এ আমার বাবা এই বাংলোর দেখাশোনা, তত্ত্বাবধান ইত্যাদি শুরু করেছিলেন। এখন কিন্তু এই বাংলোর দায়িত্ব আমার ওপর, কারণ এটা আমার পৈতৃক ভিটে। এটার দেখাশোনা আমি করব। এই বাড়ির বেডরুমের যে জানলা সেটা খুললে রাস্তা দেখা যায়। রাস্তা দিয়ে আপনি অসংখ্য হাজার হাজার গাড়ি দেখতে পাবেন। সেই হাজার হাজার গাড়ির মধ্যেই হয়তো কোনো গাড়িতে আমি বসে আছি। আবার কখনো হয়তো আপনি অসংখ্য লোকজনকে দেখবেন যে রাস্তা দিয়ে হাঁটছে। হয়তো সেই হেঁটে যাওয়া লোকজনেদের মধ্যেই আমি একজন। লাস্টে যে চিঠিটা কে লিখছে সেখানে একটা নাম লেখা থাকে, সেখানে কিন্তু কোনো নাম লেখা ছিল না। লেখা ছিল দ্য ওয়াচার, যে দেখছে। ১ সপ্তাহ কাটে। প্রথম যে চিঠিটা পেয়েছিল ডেরেক সেটাকে কিন্তু খুব একটা গুরুত্ব দেয়নি। সে নিজের যেমন কাজ চলছিল তেমনই চালিয়ে যাচ্ছিল। তার মনে হয়েছিল কেউ হয়তো ইয়ার্কি করে বা তাকে ভয় দেখানোর জন্য
বা জানে না সে কোনো কারণে এই চিঠিটা তাকে দিয়েছে। তো সে ওই চিঠিটার কথা প্রায় ভুলেই গেছিল। বাড়িতে এসে নিজের স্ত্রীকে বলেও নি ওই চিঠিটার ব্যাপারে। ১ সপ্তাহ পরে আবারও ওই বাড়িতে ঠিক একই রকমভাবে সে আরও একটা চিঠি পেয়েছিল। সেই রকম পরিষ্কার সুন্দর একই হাতের লেখায় লেখা একটা চিঠি। সেই চিঠিতে লেখা ছিল যে, "আমি গুণে দেখলাম আপনার বাড়িতে ৩ খানা সন্তান আছে। আপনি কি চাইছেন যে আপনার এই বাড়ি ছোট, ছোট বাচ্চার তাজা রক্তে লাল হয়ে যাক? আপনি যে বাড়িতে থাকেন সেখানে কি নিজের ফ্যামিলি নিয়ে থাকতে অসুবিধা হচ্ছে? নাকি অন্য কোনো লোভে আপনি এই বাংলোটাতে আসছেন? ওই বাচ্চাদের নাম কি জানতে পারলে আমি একদিন ঠিক ওদেরকে নিজের দিকে টেনে নেব। আচ্ছা, বাচ্চারা কি ছোট বেডরুমে ঘুমাবে? আর আপনি নিজের স্ত্রীকে নিয়ে 2nd ফ্লোরের বেডরুমে ঘুমাবেন, যেখানকার উইন্ডোটা রাস্তার দিকে খোলে। রাস্তার গাড়ি ঘোড়া সব খুব পরিষ্কারভাবে যে উইন্ডো দিয়ে দেখা যায়। আপনি কবে শিফট করছেন, কে কে কোন কোন ঘরে ঘুমোবে সেটা জানতে পারলে আমি নতুনভাবে ভালোভাবে নিজের প্ল্যানটা করতে পারব। এবার কিন্তু ডেরেক ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়েছিল। তার অদ্ভুত লেগেছিল যে কে এই চিঠিগুলো বারবার তাকে লিখছে। সে ওই চিঠি নিয়ে গিয়ে নিজের স্ত্রীকেও দেখিয়েছিল। তারপরে তারা ঠিক করে যে যার কাছে বাড়িটা কেনা হয়েছে তার কাছে যাওয়া হবে, তাকে জানতে চাওয়া হবে যে কি ব্যাপার। তার কাছে যায় ডেরেক। ডেরেক সেই চিঠিটা দেখায়। এই পর্যন্ত যা যা সে চিঠিতে লিখেছিল। প্রথম যে চিঠিটা সেটা সে পাত্তাই দেয়নি। তো সেটাতে কি কি লেখা ছিল বলে তার মনে পড়ে সবটাই যার কাছ থেকে বাড়িটা কেনা হয়েছে তাকে বলা হয়। সে তখন বলে যে ২৩ বছর ধরে আমি কিন্তু ওই বাড়িতে থেকেছি। আমি কখনো এই ধরনের কোনো চিঠি পাইনি। তারপরে আমি আরো ভালো একটা বাংলো কিনে সেখানে উঠে চলে গেছি নিজের ফ্যামিলি নিয়ে। তারপর আপনাকে বিক্রি করেছি ওই বাংলোটা। আমি তো বুঝতে পারছি না কে এরকম করছে, কেনই বা এরকম করছে। হঠাৎ করেই সেই ভদ্রলোকের আবার মনে পড়ে যে হ্যাঁ, আমার মনে পড়েছে যখন আমি ওই বাংলোটা বিক্রি করব বলে ঠিক করেছিলাম। তখন কিন্তু এই ধরনেরই হাতের লেখায় লেখা একটা চিঠি আমিও পেয়েছিলাম একটা খামে বন্ধ অবস্থায়। সেই চিঠিতে লেখা ছিল যে, "বিক্রি করছেন কেন? আপনি এখানে থাকুন। আপনি তো বেশ ভালোভাবে এখানে থাকেন। আপনি বাড়িটাকে খুব সুন্দরভাবে মেইনটেইন করে দেখাশোনা করছেন। আপনি এই বাড়িটা থেকে যাবেন না।" আমি কিন্তু চিঠিটাকে সেই সময় গুরুত্বও দেইনি। আমি বিক্রি করেছিলাম আপনার কাছে। তবে ওটাই ছিল আমার কাছে ১ম চিঠি, ওটাই ছিল আমার কাছে শেষ চিঠি। আমি কক্ষনো আর কোনো ঐরকম চিঠি পাইনি। সেইজন্য আমি গুরুত্ব দিয়ে ব্যাপারটাকে দেখিওনি, ভাবিওনি। আমি আপনাকে বাড়িটা বিক্রি করে দিয়ে নিজের অন্য বাড়িতে উঠে চলে গেছিলাম। তবে আপনি এই ধরনের চিঠি কেন পাচ্ছেন, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। আপনার কোনো হেল্প করতে পারব না। এবার কিন্তু ডেরেক ঠিক করে যে ওই বাড়িতে শিফট করা হবে না। যে কাজগুলো চলছিল সেগুলোও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। জুলাই মাসে এবার 3rd একটা লেটার সেই একই রকমভাবে এনভেলপে বন্ধ অবস্থায় পেয়েছিল ডেরেক। তাতে লেখা ছিল, "আপনারা আসছেন না কেন?" এবার কিন্তু ওই চিঠিটাতে ডেরেকের ৩ জন সন্তানের নাম, তাদের নিকনেম, সঙ্গে তাদের ডেট অফ বার্থও লেখা ছিল। তাতে এটাও লেখা ছিল যে, "আমাদের ১১০ বছরের পুরনো বাড়ি আপনি ভাঙাচোরা করলেন। এটা আমাদের ভালো লাগেনি।" এই চিঠিটা কিন্তু ডেরেক পুলিশ স্টেশনে দেখিয়েছিল। পুলিশ নিজের মতো তদন্ত শুরু করে। অন্যদিকে একটা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির হাতে ডেরেক ওই কাজটা দিয়েছিল। লোকাল পুলিশ কিছুদিন তদন্ত করার পর এফবিআই তদন্ত শুরু করে। যেমন আমাদের এখানে সিবিআই আছে, সেই রকমই আমেরিকাতে এফবিআই আছে। এফবিআই তদন্ত শুরু করে লম্বা সময় ধরে নজর রাখে ওই বাড়ির ওপর, ওই বাড়ির আশেপাশে থাকা প্রতিবেশীদের উপর।
প্রত্যেক প্রতিবেশীর সাথে জিজ্ঞাসাবাদ করা হয়, প্রত্যেক মেম্বারের হ্যান্ডরাইটিং চেক করা হয়, আশেপাশে থাকা বা দূরে থাকা ওই বাংলোর সাথে জড়িত প্রত্যেক মানুষের হ্যান্ডরাইটিং মিলিয়ে দেখা হয় ওই চিঠিগুলোর হ্যান্ডরাইটিং এর সাথে। ওই যে খামটা, আমরা অনেক সময় দেখেছি খামের উপরে একটা আঠা টাইপের জিনিস লাগানো থাকে, মানুষ সেটাতে নিজের জিভটা লাগিয়ে সেটাকে বন্ধ করে দেয়, আঠাটা একটু ভিজে যায়, আঠাটা সেঁটে যায়। এনভেলপে বেশিরভাগ খামে ওরকম লাগানো থাকে। যে খামগুলোতে চিঠি এসেছিল সেগুলোতেও লাগানো ছিল। তো সেই যে আঠার অংশ, জিভ দিয়ে চাটলে সালাইভা বের হয়, সেটার ডিএনএ টেস্ট করা হয়। আশেপাশের প্রতিবেশী, ওই বাংলোর সাথে যুক্ত প্রত্যেকজন মানুষের ডিএনএর সাথে সেই সালাইভার ডিএনএ টেস্টের রিপোর্টগুলো মিলিয়ে দেখা হয়। এফবিআই নানানভাবে চেষ্টা করছিল যে কিভাবে এই ব্যাপারটার গোড়ায় গিয়ে পৌঁছানো যায়, কে এই ঘটনা ঘটাচ্ছে তাদেরকে বের করার চেষ্টা করছিল বিভিন্ন ইনভেস্টিগেশন টিম। খামের আঠায় লেগে থাকা স্যালাইভা টেস্ট করে এটুকু বোঝা যায় যে ওই স্যালাইভাটা কোনো মহিলার। এরপর থেকে প্রত্যেক মহিলার এরিয়ার আশেপাশের প্রত্যেক মহিলার ডিএনএ টেস্ট করা হয়, রিপোর্টের সাথে ম্যাচ করা হয়, কিন্তু পুলিশ কোথাও কোনো রকম ক্লু খুঁজে পায়নি। এবার ডেরেক আর মারিয়া ঠিক করে যে ওই বাড়িতে তারা শিফট করবে না, কারণ বাচ্চাদের কোনো রকম ক্ষতি হতে পারে বলে তাদের মনে হচ্ছিল। তারা ঠিক করে তারা বাড়িটা বিক্রি করে দেবে। কিন্তু ততক্ষণে ওই এরিয়ার, পাশের এরিয়ার সব লোকজন ওই বাড়ির সব ঘটনা জেনে ফেলেছিল। বাড়ির দাম খুব কমিয়ে ফেলার পরও কিন্তু বাড়ির জন্য কোনো খরিদ্দার রাজি হয়নি যে বাড়িটাকে কিনবে। 2014 থেকে এসে যায় 2017 সাল, ওইভাবেই বাড়িটা পড়েছিল। 2017 সালে খুব অল্প রেন্টে একটা ভাড়াটে পাওয়া যায়, তাকে ওই বাড়িতে রেখেছিল ডেরেক আর মারিয়া। ভাড়াটে যখন গিয়ে থাকছিল, আবারও ঠিক ওই ধরনের ওই হাতের লেখায় একটা চিঠি পেয়েছিল সেই ভাড়াটে। সেই চিঠিতে লেখা ছিল যে আবার যদি ঘরটার ক্ষতি করো তাহলে কিন্তু তোমাকে ছাড়া হবে না। তোমার কার অ্যাক্সিডেন্ট, তোমার বাইক অ্যাক্সিডেন্ট, হাঁটতে হাঁটতে পথে কোনো রকম অ্যাক্সিডেন্ট, এমনকি সাইকেল অ্যাক্সিডেন্টও হতে পারে, এমনকি তোমার এমন কোনো অ্যাক্সিডেন্টও হতে পারে যে যাতে তোমার শরীরের হাড়গুলো ভেঙে যাবে। চিঠির ব্যাপারটা কিন্তু সে আগেই জানতো, কিন্তু এই ধরনের চিঠি পাওয়ার পর সে ভয় পেয়ে যায়। যেহেতু বাড়িটা খুব কম রেন্টে পাওয়া যাচ্ছিল, তার টাকা পয়সার একটু অসুবিধা কেন, প্রত্যেক লোকই কিন্তু কম রেন্টে ভালো ঘর চায়, সেই জন্য সে এসেছিল। তবে যখন তাকে এই ধরনের একটা চিঠি পড়তে হয়েছিল, সে ভয় পেয়ে যায়। সে আবারও ওই বাড়িটা ছেড়ে চলে যায়। ডেরেক আর মারিয়ার সুন্দর বাংলো আবার খালি পড়ে থাকা শুরু করে। এবার 2019 সাল আসে। ওই বাংলোর জন্য খরিদ্দার জোগাড় করার চেষ্টা করে চলেছিল ডেরেক। ডেরেক এবার $17 লাখ ক্ষতি করে ওই বাড়িটা বিক্রি করেছিল একটা ফ্যামিলিকে। কারণ যারা কিনেছিল তারা বলেছিল যে তাদের কোনো ভয় লাগে না, তারা এই ধরনের ভৌতিক ব্যাপার স্যাপার, যেখানে রহস্য রয়েছে, এই ধরনের ব্যাপার স্যাপারগুলোকে তারা পছন্দ করে। তারা সেই সব রহস্যের মধ্যে থাকতে ভালোবাসে। তারা এসেছিল ওই বাংলোতে থাকতে, তারা কিন্তু ওই বাংলোতে থেকেছিল। তারপর থেকে ওই বাংলোতে আর কেউ কখনো ওই ধরনের কোনো চিঠি পায়নি। ওই বাংলো বিক্রি করার পর ডেরেক ওই টাকাতে আরো একটা ছোট বাংলো কিনে, সেটাও কিন্তু ওই সেম এরিয়াতেই, সেখানে গিয়ে নিজের ফ্যামিলি নিয়ে থাকা শুরু করে। তবে পুলিশ, এফবিআই, প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি, ফরেন্সিক ডিপার্টমেন্ট, ফিঙ্গারপ্রিন্ট ডিপার্টমেন্ট,
লোকাল ডিটেকটিভ সব রকম তদন্ত করার পরও আসল কি রহস্য ওই চিঠির পেছনে রয়েছে সেটা কোথাও থেকে কেউ কোনোভাবে কোনো রকম রহস্যর কোনো রকম সমাধান খুঁজে পায়নি। কে লিখছিল চিঠিগুলো, কোথা থেকে আসছিল চিঠিগুলো, সেই চিঠিগুলোতে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট বা কোনো রকম অন্য প্রমাণ কিচ্ছু ছিল না। যাই হোক, ঘটনাটা সেখানকার আমেরিকার একটা রহস্যময় প্যারানরমাল টাইপের ঘটনা বলে মনে করা হয়। আপনাদের কি মনে হয়েছে এটা শোনার পর? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।